জীবন বড়ই অনিশ্চিত আর অনেক সংক্ষিপ্ত। জীবনের এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে। জীবন আসলেই খুব অনিশ্চিত। কখন কি হবে আমরা কেউই তা জানি না। আমরা যতই পরিকল্পনা করি না কেন, সময়ের স্রোতও সব বদলে দিতে পারে এক মুহূর্তেই। আবার এক মুহূর্তেই সব কিছু ঠিকঠাক মনে হতে পারে। পরের মুহূর্তেই হঠাৎ কোনো ঘটনা আমাদের পুরো জীবনটা পাল্টে দিতে পারে। এই অনিশ্চয়তাই জীবনকে রহস্যময় করে তোলে। কেউ জানে না আগামীকাল কি অপেক্ষা করছে তার জন্য, সুখ নাকি দুঃখ। আচ্ছা, তবে কি জীবন অর্থহীন? আর এই অর্থহীন জীবনে অনিশ্চয়তা নিয়ে আমরা জীবনে এত পরিকল্পনা করে থাকি? এই প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছে জানা নেই। তবে তারপরও আমরা মিথ্যে মোহেতে দৌড়াতে থাকি। সব কিছু বোঝার পরও আমরা মোহ কাটাতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার সব মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন, সকলে নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। লম্বা একটি গ্যাপের পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি জানি না আমাকে কেউ মিস করেছেন কি না, তবে আমি কিন্তু আপনাদের অনেক বেশি মিস করেছি। তবে সময় যেহেতু সবসময় একরকম যায় না, আমরা চাইলেও কিন্তু সব কিছু স্মুথভাবে করতে পারি না। অনেকটা গ্যাপের পর আমি আজকেই আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরাতন একটি ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। পুরাতন বললাম কারণ এই ভিডিও ক্লিপগুলো আমি আরও বেশ থেকে 3 থেকে 4 দিন আগে নিয়েছিলাম। আর আমার বাসার এত কিছু আয়োজনও কিন্তু কিছুদিন আগেই হয়েছিল। বরাবরের মতোই আমি খুবই নার্ভাস ছিলাম। আগে যেহেতু কখনো ইফতারি বানাতে পারতাম না, তবে এবছর আলহামদুলিল্লাহ ইফতারের প্রত্যেকটা আইটেমই আমি একটু একটু করে আয়ত্ত করে নিয়েছি। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি একা হাতেই সম্পূর্ণ সংসারের কাজ গুছিয়ে সেহেরি ইফতারের আয়োজন করে প্রায় রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই রমজানের শেষের দিকে তো সকলকে একটু দাওয়াত করে খাওয়াতে হয়, তাই না? আমার কাছে মনে হয় দাওয়াত পাওয়া কিংবা দাওয়াত হোস্ট করা দুটোর ভিতরেই অনেক বেশি আন্তরিকতা থেকে থাকে। আর এর কারণে কিন্তু সম্পর্ক আরও বেশি গভীর হয়ে থাকে। তাই তো আল্লাহর উপর ভরসা করে আমার কিছু কাছের মানুষজনকে ইফতারের জন্য দাওয়াত করেছিলাম। আর তাদের জন্যই একদিন আগে থেকে আমি একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি। যেহেতু সকাল থেকে আমি শিওর ছিলাম না সব কিছু আইটেম করতে পারবো কি না, তাই কিছু কিছু কাজ আগের দিন রাতেই আমি গুছিয়ে রেখেছি। যেমন দুধটাকে জাল করে ভালো করে টানিয়ে ঘন করে নিয়েছি। আর ফ্রোজেন আইটেম হিসেবে চিকেন ডোনাট ফ্রেশভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি ফ্রোজেন করে রেখেছি। তারে কিছুক্ষণ আগে আমি সেগুলো বের করে ভেজে নিব। শুরু হলো আমার সকাল থেকে ইফতারের আয়োজন। যদিও হালিম কিংবা ফালুদা বা অন্যান্য যে কোনো আইটেমই বাজারে কিনতে পাওয়া যায়, তবে আমার ইচ্ছা ছিল আমি বাসায় যেহেতু ইফতারের আয়োজন করছি সব কিছু আমি আমার নিজের হাতে তৈরি করব। আমি এখানে হালিম তৈরি করার জন্য সকাল থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে যে কোনো কাজই কিছুটা আগে থেকে করার ফলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, আর সবগুলো কাজে কিন্তু গুছিয়ে খুব সুন্দরভাবে করা যায়। এখানে আমি হালিম মিক্সের ভিতরে শস্যদানাটা গরম পানি দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল এটি কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে।
তবে গরম পানিতে বেশ অনেকটাক্ষণ শস্যদানাগুলো ভিজিয়ে রাখলে সেগুলো কিন্তু আরও ভালোভাবে ফুলে ওঠে আর সেটি রান্না করতেও খুব সহজলভ্য হবে। আমি এই জন্য বেশ অনেকক্ষণ ধরে এটি ভিজিয়ে রেখেছি। আমার মতো যারা প্রচণ্ড লেভেলের পেঁয়াজ লাভার তারা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারেন। আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি। বেরেস্তার মতো করে হালকা একটু ভেজে তার ভিতরে মাংস দিয়ে নিচ্ছি। বেরেস্তা করা পেঁয়াজের ভিতরেই আমি মাংসটা দিয়ে ভালো করে অনেকটাক্ষণ সময় নিয়ে ভেজে নিব। আমি মাংসের সাইজটাকে একটু ছোট করে নিয়েছি। আসলে বড় বড় মাংসর থেকে ছোট ছোট মাংসগুলো খেতে খুব ভালো লাগে, এতে ফ্লেভারটাও খুব ভালো পরিমাণে বোঝা যায়। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হালিম মিক্সে পাওয়া মশলা। রাঁধুনি প্যাকেট হালিম মিক্সের ভিতরে যে মশলাটা ছিল তার সাথে সাথেই আমি এর ভিতরে খানিকটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা। যদিও প্যাকেটে কিন্তু সব ধরনের মশলাই আছে বলে উল্লেখ করা রয়েছে, তবে আমার কাছে মনে হয় গোটা মশলাগুলো দিলে ফ্লেভারটা আরও বেশি পরিমাণে বোঝা যায় আর হালিমের স্বাদটাও আরও বেশি হয়। এক করে আমি গুঁড়া মশলাও খানিকটা দিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণে গরম পানি দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো মাংসটাকে আমি প্রায় 70% মতো সিদ্ধ করে নিব। যেহেতু ডালটি দেওয়ার পরে আরও অনেকটাক্ষণ আস্তে আস্তে আঁচে আমি সিদ্ধ করব, তাই গরুর মাংসটাকে আমি 70% মতো সিদ্ধ করে নিচ্ছি, যাতে মাংসটা খুব ভালো করে নরম হয়ে যায়। এরপর ভিজিয়ে রাখা ডালটাকে আমি ভালো করে একটু কিছুক্ষণ ধরে গলিয়ে নিব, যাতে কোনো শক্ত দানা কিছু না থাকে। এরপর মাংসটার ভিতরে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আমি বেশ অনেকটাক্ষণ ধরে মিশিয়ে নেব। যেহেতু এর ভিতরে বিভিন্ন ধরনের ডাল আর শস্যদানা রয়েছে, তাই অনেকটাক্ষণ পর 2 থেকে 3 মিনিটের ভিতরেই হালিমটা অনেকটা ঘন হয়ে আসবে। আর এই অবস্থায় আমি বেশ অনেকটাক্ষণ ধরে এটিকে ভালো করে কষিয়ে নেব। আমাদের বাহিরের দোকানে কেনা হালিমগুলো মজা লাগার আরও সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে তারা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে থাকে। তারা অনেকটা সময় ধরে বেশ অনেক আগে থেকে রান্না করে থাকে, আর এজন্যই চুলার আঁচে অল্প অল্প করে রান্না করলে হালিমটি কিন্তু বেশি মজা হয়। এখানে চিকেন ফ্রাই করার জন্য বেশ কিছু মুরগির পিস গতকালকে কেটে রেখেছিলাম। এরপর এটিকে আমি ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। প্রথমেই আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এরপর এর ভিতরে এক এক করে আমি সস দিয়ে নেব। যদিও আমার হাতের কাছে লেবুটা ছিল না, কিন্তু চিকেন ফ্রাইয়ে কিন্তু লেবুর ঘ্রাণটা খুব ভালো লাগে, আর এতে করে কিন্তু মাংসটা খুব জুসিও হয়ে থাকে। আচ্ছা যাই হোক, যেহেতু ছিল না সেজন্য আমি ব্যাপারটা স্কিপ করেছি। আর এখন ভালো করে মাংসের গায়ে মশলাগুলো মেখে নিচ্ছি। মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে এরপর এটিকে আমি প্রায় ভাজার আগ পর্যন্ত অর্থাৎ 4 থেকে 5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব। যদি সময় থাকে আরও বেশিক্ষণ রাখলে কিন্তু এর টেস্টটি আরও বেশি ভালো আসে। আর এদিকে আমার যেহেতু ডালের সাথে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এরপর আমি বলক উঠানো 4 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। আমি একেবারে পানিটি দিচ্ছি না, একটু একটু করে পানি দিয়ে ডাল আর মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে নিব। একেবারে পুরো পানিটা দিয়ে নিলে কিন্তু দলা পেকে যেতে পারে, এজন্য মিক্স করে আস্তে আস্তে দিয়ে নিলাম। আর এখানে ফালুদার জন্য আমি দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি, আর সাথে একটু চিনি আর কাস্টার্ড পাউডার দিয়ে আমি আমার পছন্দের মতো লিকুইডনেস রেখে নামিয়ে নিয়েছি। ততদিনই আমি পেঁয়াজু করার জন্য এখানে ডাল আর চিংড়ি মাছের বড়া করার জন্য চিংড়ি মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপে রেখে দিয়েছিলাম, আর সেটি নর্মাল টেম্পারেচারে রেখে ডিপ ফ্রোস্ট করে এরপর সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি জানি না আমার মতো আর কে আছেন, আমার কাছে কিন্তু চিংড়ি মাছের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু চিংড়ি মাছ অনেক বেশি লাইক করি, এজন্য চিংড়ি মাছের ফ্লেভারের সেই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর আমি পেঁয়াজুর জন্য ডালটি মিক্স করে রাখবো।
আসলে আমি চাচ্ছিলাম সব কিছু একেবারে গুছিয়ে তারপর ভাজাভাজির কাজটি করতে। মানে একটু ভাজাভাজি শুরু করার পরই আবার নতুন করে গোছাতে গেলে কিন্তু বেশ অনেকটাই সময় নষ্ট হবে। আর একেবারে সব কিছু গুছিয়ে তারপর একেবারে ভাজাভাজি করলে কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তো এখনও ইফতারে অনেকটা সময় বাকি ছিল, তাই আমি বেশ অনেকক্ষণ আগে থেকে সব কিছু গুছিয়ে প্রিপেয়ার করে রেখেছিলাম। আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আমার কোনো আপু কিংবা ভাইয়ারা আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন তবে তাদের কাছে ছোট বোন হিসাবে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু বেশ অনেক ধরনের ভাজাভাজি করব তাই কিছুটা আগের থেকেই ভাজার কাজ স্টার্ট করেছি। নর্মালি তো আমরা সেহরির রান্না করে 4টা কিংবা 4:30 থেকে ভাজাভাজি স্টার্ট করে থাকি, কিন্তু আজকে যেহেতু অনেক ধরনের আইটেম ভাজবো আর সময় পাবো কি না তার জন্য একটু আগে থেকেই শুরু করেছি। তবে ভাজার মাঝখানে কিন্তু আমার অনেক বেশি টেনশন হচ্ছিল সব কিছু পারফেক্টলি করতে পারবো কি না, কিংবা সময়ের আগে সব কিছু আমি করে উঠতে পারবো কি না। সব কিছু মিলিয়ে খুব পাজল লাগছিল। আর সাথে মেয়েকে নিয়ে তো নাজেহাল অবস্থা আছেই। মানে ওকে খাওয়াতে খাওয়াতেই বেশ অনেকটা সময় লেগে যায়, যদিও ওর পিছনে আমার বেশ ভালোই সময় কাটাতে হয়। আর পাশাপাশি সব কিছু ম্যানেজ করাটাও কিন্তু একটু ডিফিকাল্ট। তবুও আল্লাহ ভরসা, যতটুকু চেষ্টা করছি বাকিটা আল্লাহর উপরে। একটি ফ্রাই প্যানে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। আর এখানে আমার অ্যাজ ইউজুয়াল যে ইফতারিগুলো খেয়ে থাকি সেগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি ফালুদাটা রেডি করার জন্য কিছু ফল কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় কলা আর আনার ছাড়া ফালুদায় একদমই মজা লাগে না। মানে এই দুটো আইটেম একদম ম্যান্ডেটরি। আর এখানে যেহেতু সকলে একসাথে বসবে তাই আমি সব কিছু একেবারে পরিবেশন করে দিচ্ছি। যদিও সব কিছু কিন্তু রেকর্ড করা সম্ভব নয়, যেমন অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ করেছি। যেহেতু ব্যস্ত ছিলাম আর সব কিছু একা হাতেই করতে হচ্ছিল তাই চাইলেও সব কিছু আপনাদের সাথে শেয়ার করা যায়নি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ইফতারের আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও জীবনে প্রথমবার এতগুলো মানুষের জন্য একা হাতে ইফতারের আয়োজন করেছি। যেহেতু রোজার মাসে আয়োজন করছি তাই বলতেও পারছিলাম না চিনি, লবণ কিংবা মশলা কেমন হয়েছিল, কোনোটি পারফেক্ট হয়েছে নাকি কোনোটিতে সমস্যা হয়েছিল। রমজান মাসে তো আর চেক করার কোনো উপায় থাকে না, যেহেতু আমরা সকলেই রোজা রেখে থাকি। আর সেজন্য লবণ কিংবা চিনির পরিমাণটাও বোঝাটা একটু কষ্টসাধ্য। এখানে আমি ফালুদার উপরে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে ফালুদার সাথে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটাই সবচেয়ে ভালো লাগে, আর এই জন্যই আমি ভ্যানিলা ফ্লেভারটি ইউজ করেছি। আর সাথে আমি এখানে রুয়াফজা দিয়ে চিয়া সিড, ইসাবগুলের ভুসি, তোকমার দানা দিয়ে শরবত বানিয়েছিলাম। সাথে ছিল পছন্দের লাচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।